श्याम तेरी बंसी पुकारे राधा नाम, श्याम तेरी बंसी पुकारे राधा नाम, लोग करे मीरा को यूं ही बदनाम, लोग करे मीरा को यूं ही बदनाम, श्याम तेरी बंसी पुकारे राधा नाम, श्याम तेरी बंसी पुकारे राधा नाम, लोग करे मीरा को यूं ही बदनाम, लोग करे मीरा को यूं ही बदनाम। वेलकम टू टॉक चाइनीज টিভি ইপসিতা। আমি ইপসিতা এখানে লোগা লাগালেই নো কিসি অনলি বসি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এই গানটা কিসের জন্য গাইলাম বলুন তো? কারণ দেখলাম যে একজন যে কিনা যার কাছে সমস্ত কিছুই শরীর ছিল, যে কোনো একটা পুরুষ একটা নারী তার দেখলেই তার মাঝখানে একটা বিছানা পেতে শুইয়ে দিত, সে এখন হঠাৎ করে শরীর বর্জিত ভালোবাসা যেটাকে প্লেটনিক লাভ বলে, সেইটার কথা বলছে। সে কে? অবশ্যই আমাদের ওয়াইটির দালাল, যাকে ঘোড়া নামেও সবাই জানে, কিন্তু আমি ডাকি সুতো বলে। তো সেই সুতোই আর কি এই কথাগুলো বলছে। কার জন্য? অবশ্যই বলছি। তো এই যে প্লেটনিক লাভ বা শরীর বর্জিত ভালোবাসা, এটা কাদের মধ্যে ছিল? অবশ্যই রাধা, কৃষ্ণ আর মীরা, এদের সবার মধ্যেই কিন্তু শরীর বর্জিত প্লেটনিক লাভ, যে ভালোবাসা শরীরকে শরীর অবধি থাকে না, শরীর না হলেও যে তার আগেও তার শরীর থেকে পেরিয়ে গিয়ে আরো অনেক বেশি ভালোবাসা যায়, শরীরটাকে না পেয়েও যে ভালোবাসা যায়, মনটাকে ভালোবাসা যায়, তারা সেইটার বাণী সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়ে গেছেন। যে ভালোবাসা মানেই তার শরীরকে পেতে হবে না, সেই শরীর না পেয়েও আমরা ভালোবাসতে পারি। আর মীরা, সে তো চোখে না দেখেও শুধু শুনেই কৃষ্ণকে ভালোবেসে তার প্রেমে পড়ে গেছিলেন, তাই তো? তো তার তো শরীরের কোনো কথাই আসতে পারে না, কিন্তু তার ভালোবাসাটা কি রাধার ভালোবাসার থেকে কোনো অংশে কম? কোনো অংশে কম না। সেই জন্যই তো মীরাকে কৃষ্ণের সাথে তার নাম জুড়ে দেওয়া হয়, তাই জন্য এই কথাটা আজকে, এই গানটা আজকে সেই জন্য গাইলাম। তো ভিডিও দেখলাম অবশ্যই, এক হচ্ছে গিয়ে মজুমদার, এক হচ্ছে গিয়ে সুতো, আর দেখলাম হচ্ছে গিয়ে সন্দীপের ভিডিও দেখলাম। তো যাই হোক, এবার ব্যাপারটা কি বলুন তো, এরা সব ইন্টারকানেক্টেড। আজ এখন এই সুতো বা মিসেস মজুমদার, তাদের সাথে হয়তো টিম বা সন্দীপের সেরকম সম্পর্ক নেই বা দূরত্ব রয়েছে, কিন্তু একটা সময় তো এরা দুজনেই দুজনের কাছে ছিল। সন্দীপের কাছে ছিল মজুমদার আর টিনের কাছে ছিল সুতো। তারা ওদের দুজনকে দুজনের জন্য একে অপরের মুখোমুখি হতো, হয়ে একে অপরকে নিয়ে ভিডিও করতো। তো সে সময় আমরা কি শুনেছি? সে সময় শুনেছি এই সুতো সবসময় বলতো যে যেই নাকি নিজের বাড়ির থেকে হাজব্যান্ড ছাড়া ব্যাগ ঝুলিয়ে বেরোয়, সেই কোথায় যায় না, নগর কীর্তন করতে যায়। সেখানে দিনের পর দিন একজনের নাম জুড়েছে, জানেন? সেই যে কাজল করে রাখবো তোমায় ও ম্যাডাম কাজলওয়ালি, এই যে কথাগুলো সে বলেছে। তো সেই সম্পর্কে আজ একটা নতুনই তথ্য আমাদের সামনে আসলো। তো তার আগে বলে নিই, সন্দীপের ভিডিওর মধ্যে দেখলাম সোনা বাবার ব্লগিংটা। সত্যি ওইটুকু বাচ্চা কি সুন্দর, হাত একদম কাঁপাচ্ছে না, আর একবার বাবার দিকে, একবার দাদুর দিকে, এই ঠাম্মির দিকে খুব সুন্দর করে ব্লগিং করছে। এর আগেও কিন্তু ওর ব্লগিং আমরা দেখেছি, খুব ভালো। আর তার সাথে সাথে দেখলাম যে তারপরের ভিডিওটাতে দেখলাম যে ওরা সবাই মিলে গেছে, গিয়ে বেশ কিছু শপিং করেছে। তার মধ্যে সোনা বাবার জুতোটা খুব সুন্দর হয়েছে, আর সবচেয়ে বড় কথা, যে পরবে সোনা বাবারই ভীষণ পছন্দ হয়েছে। তো আমরা শুনেছিলাম, সন্দীপ বলছিল যে আমরা কোথাও একটা ঘুরতে যাওয়ার তোড়জোড় করছি। কোন জায়গাটা? সেই যে আমার মনে হয় যেটা সবাই বুঝতে পারছে, ওর কমেন্ট বক্স থেকে আমি পেয়েছি, অনেকেই সেখানে তারাপীঠের নাম দিয়েছে, যে তারাপীঠেই কি আবার যাচ্ছ? কারণ ও কিন্তু যখন বলেছিল ঘুরতে যাচ্ছি, অনেক বড় প্ল্যান আছে, তার মধ্যে কিন্তু এই কথাটা বলেছিল, এটা একটা এমন জায়গা যেখানে আমার বারবার করে যেতে ইচ্ছা করে। তো হতে পারে তারাপীঠ যাবে। তো তারাপীঠ যদি যায়, তার আশেপাশের মধ্যে অনেক ঘুরতে যাওয়ার জায়গা রয়েছে, যেমন কঙ্কালীতলা রয়েছে, অনেকে আবার বক্রেশ্বর যায়, হ্যাঁ। তারপর এমনকি তারাপীঠ থেকে কিন্তু বোলপুরও এমন কিছু দূর না। যদি ধরুন বোলপুর যায়, সেখানে স্টে করে একদিন, তারাপীঠে গিয়ে পুজো দিয়ে আসতেই পারে, আবার তারাপীঠে স্টে করে একদিন, তারপর সেখান থেকে পুজো দিয়ে চলে আসতে পারে বোলপুরে। বোলপুরেও একটা কিন্তু বেশ সুন্দর জায়গা রয়েছে। আর যেহেতু আমার বোলপুরের নামটা কেন আসলো মাথায়, কারণ যেহেতু দোল, তো আমরা জানি দোলে বোলপুরে খুব বড়
অনুষ্ঠান হয়, দারুণ অনুষ্ঠান হয়। তো এই কোভিডের জন্য বন্ধ ছিল, কিন্তু এখন আবার খুলেছে, আস্তে আস্তে সবই হচ্ছে। তো সেই জন্য আমার মন বলছে যে ওরা বোলপুরে যাবে, আর তার সাথে সাথে একদিন তারাপীঠেও আর কি পুজো দিতে যাবে। যেহেতু পুজো দেওয়ার কথাটা বলছি কারণ ওর নতুন ব্যবসা শুরু হবে, তো নতুন ব্যবসা শুরু হওয়ার আগে একটা পুজো দিয়ে নেওয়া। তো এটা সম্পূর্ণ আমি অনুমান করে বলছি, কারণ ও যেভাবে বললো যেরকম শপিং করছে, তাতে আমার মনে হলো যে হয়তো দোল উৎসবটা তার সাথে সাথে পুজো দেওয়াটা একেবারে সেরে নেবে। তো সেক্ষেত্রে বুঝতে পারছি হয় মানে ওর যেসব মানে যাদের আমরা দেখেছি সোনারপুরের কাকু থাকতে পারেন, বা জলপাইগুড়ি থেকে কাকু আসতে পারেন, বা বর্ধমানের যিনি কাকু কাকিমা রয়েছেন তারাও থাকতে পারেন, বা এই যাদের সাথেও কিছুদিন আগে ঘুরে আসলো, মানে সন্দীপ একা ঘুরে আসলো বাঁকুড়া বিষ্ণুপুর, তো হয়তো তারাই এবার সবাই মিলে গ্রুপ করে ফ্যামিলি নিয়ে যাবে একসাথে হই হই করতে করতে। সেই জন্যই এখন এবার সবাইকে বাবা মা ও তারপর হচ্ছে গিয়ে বাচ্চা সব মিলে ওরা ঘুরতে যাবে। ঠিক আছে, তো দেখা যাক। এই যে আপনাদের মনে আছে কিনা জানি না, যখন সন্দীপরা জলপাইগুড়ির কাকুর বাড়িতে গেল, যখন জলপাইগুড়ির কাকুর বাড়িতে গেছিল, তখন কিন্তু এই সুতো তেড়ে পড়ে ভিডিও করেছিল এটাই বলে যে সন্দীপের এখন যে শুনতে পাচ্ছি যে গার্লফ্রেন্ড হয়েছে, তার মানে কি সেই গার্লফ্রেন্ডকেও কাকুর বাড়িতে নিয়ে গেছে। তো সেখানে কাকু নিজে কিন্তু এই সুতোর ওখানে কমেন্ট করে বলেছিল যে আমাদের এখানে তখনই কেউ আসার সুযোগ পাবে যখন তাদের মধ্যে সম্পর্কের স্বীকৃতি থাকবে। দেখুন, ভালো করে চিন্তা করে দেখুন, পয়েন্টটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিন। সেখানে উনি বলেছিলেন যে সন্দীপের সাথে আমাদের বাড়িতে যদি কোনো এমন কেউ যদি সন্দীপ নিয়ে আসে, তার সাথে যদি ওর সম্পর্কের স্বীকৃতি না হয়, তত আমরা কিন্তু তাকে আমাদের বাড়িতে অ্যালাউ করব না। মানে সন্দীপের কোনো গার্লফ্রেন্ড, বান্ধবী এইরকম কেউ কিন্তু কাকু কাকিমার বাড়িতে ঠাঁই পাবে না। হ্যাঁ, সন্দীপ যদি পরবর্তীকালে কাউকে বিয়ে করে, তারপর যদি কাকু কাকিমার মনে হয় যে হ্যাঁ যাকে বিয়ে করেছে সে ঠিক আছে, তখন হয়তো তারা সন্দীপের সাথে তাকে তাদের বাড়িতে মানে সমানভাবে এন্টারটেন করবে, সমানভাবে তাকে জায়গা দেবে। উনি নিজে এসে কমেন্টটা করেছিলেন। তো এই কথা থেকেই পরিষ্কার, সন্দীপের যারা ভালোবাসার মানুষ আছেন বা যারা ওকে হেট করেন, তাদের মাথায় যাই হোক একটু তো ঘিলু আছে। তারা এটা তো মাথায় নিশ্চয়ই আনতে পারেন যে যখন জলপাইগুড়ির কাকু কাকিমার বাড়িতে গেল, যদি সত্যি সেরকম হতো, মানে এত গভীর সম্পর্ক, যার সাথে কিনা কদিন পর বিয়ে টিয়ের ব্যাপার, তাহলে নিশ্চয়ই সেরকম মাখো মাখো প্রেম ছেড়ে সে অন্য কোথাও বেড়াতে যেতে পারবে না, তাই না? এটা স্বাভাবিক, আমরা জানি যে যখন প্রেম হয় তখন না 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 কোথাও যাও না, সারাদিন ঘরে বসে থাকছি, ফোনে লেগে রয়েছি, সেরকমই করে, তাই না? তো যাই হোক, এই কথার থেকেও কিন্তু বোঝা যায় যে কথাটা এই ঝিমিও বলেছে, ঝিমিও যেটা স্বীকার করেছে যে ওর সাথে আমার কথা ছিল, যেটা কিনা এই যে মজুমদারও স্বীকার করেছে যে হ্যাঁ ফোন করেছি, অনেক সময় ফোন এনগেজ থেকেছে। তো সেই এনগেজ থাকা ফোন থেকে এটাতেই সিদ্ধান্তে এসেছে যে নিশ্চয়ই কারোর সাথে কথা বলছে। এবার একজনের সাথেই কথা বলছে না এরকম অনেকজনের সাথে কথা বলছে, সেটাও কিন্তু বিচার করার বিষয় রয়েছে। তো যেখানে সবাই মানে বলেছে, এই যে যখন সুতো বলছিল যে হ্যাঁ তোর ভাইয়ের পিছনে তো সবাই যায়, তখন বলেছে যে হ্যাঁ অবশ্যই মেয়েরা ওর পেছনে আসে, ও মেয়েদের পেছনে যায় না। আর এটা স্বাভাবিক কথা, তার কারণ হচ্ছে স্বার্থ তো একটা রয়েছে ভাই, ও একটা বড় ব্লগার, ওর সান্নিধ্যে যদি আসা যায়, ওর সাথে যদি নাম কোনো রকমভাবে জোড়া যায় বা দাঁড়িয়ে একটা ফটো বা ভিডিও করা যায়, সেক্ষেত্রেও যে কজন ওর কথা শোনে বা ভিডিও দেখে তার থেকে একটু হলেও তো বেশি হবে, ভিউজ হবে, ফায়দা তো একটু লোটা যাবে। তো সেই জন্য অনেকেই আছে ভাবছে যে এর এখন বউ নেই, এ এখন মানে করিব সিঙ্গেল, মানে ডিভোর্স ফাইল চলছে, ডিভোর্স ফাইল চলছে, ডিভোর্স হয়ে যাবে। তার বউ তার আগেই বলে দিয়েছে যে সে আর ফিরবে না। কারণ তখন সন্দীপ তো, এটা তো সত্যি কথা যে সন্দীপ তো ওর বউ বেরিয়েছে আর তারপরেই ও অন্যান্য মেয়েদের সাথে ঘুরতে বেড়াতে ফোনে ব্যস্ত হয়ে গেছে, এরকম তো নয়। সন্দীপ প্রচুর চেষ্টা করেছে, যেই চেষ্টা কিনা হাজার চেষ্টা করলেও এই সুতো চোখে দেখতে পাবে না। ও মানে বরাবরের মতোই, যেরকম মানুষের মগজ ধোলাই হয়ে গেলে একটাই কথা সে বারবার বলে যায়, আমরা দেখেছি হীরক রাজার দেশে, কারণ তার মগজ ধোলাই হয়ে গেছে, তার মগজে এটাই বসেছে। আর সে তার দর্শকদের মগজেও এটাই বসাতে চায় যে টিন বেরিয়ে যাওয়ার পর সন্দীপ আর সংসার জোড়া লাগানোর কোনো চেষ্টাই করেনি। সেক্ষেত্রে ওর চোখে সন্দীপের ওই কান্না কেঁদে কেঁদে ভিডিওটাও চোখে পড়বে না, সেটার উত্তরে টিনের ভিডিও চোখে পড়বে না,
সন্দীপের ফোন কল টিনকে যে চলে এসো, যা হয়েছে হয়েছে, সব ঠিক হয়ে যায়, তার উদ্দেশ্যে সন্দীপকে টিন ওই মানে ফোনের মধ্যে উদ্মা গালাগালি দেওয়ার পর ক্যামেরা খুলে বসে যে ভিডিও করা, যে কেন রে কেন, যখন আমাকে তুই মানে সবার সামনে ছোট করলি তোর মনে হলো না যে সংসারটা জুড়ে যাওয়া দরকার, তো তখন মনে হলো না? সেটা নিয়ে কিন্তু এই ঘোড়া ভিডিও করেছে, অনেকবার ভিডিও করেছে, অনেকবার বলেছে, কিন্তু তার সত্ত্বেও ও সন্দীপের চেষ্টাটা দেখেনি। ওর তখন এটাই বক্তব্য ছিল যে এই যে টিনা সোনার ডিম পাড়া হাঁস, তো সেই জন্যই সন্দীপ আবারও ফুসলে ফাসলে নিজের ব্লগিংয়ের জন্য, নিজের ইনকামের জন্য ওকে ডাকছে। সেই জন্য বারবার বলেছে যে ভুল করেছিস আর করবি না, খবরদার আর ওই বাড়িতে যাবি না। আর শুধু তাই নয়, সন্দীপকে টিনের হয়ে বার্তাও দিয়ে দিয়েছে যে এই যে যেই ছেলেটি যার হাতটাও ধরেছে তার সাথেও লিভিনে রয়েছে, ও যদি ওর সাথে কোনোদিনও বিয়েও না করে তাও কোনোদিনও আর বাতকুল্লাতে ফিরবে না। সেটা শুধু এই সুতো বলেনি, আরও একজন যে চোপার বদ্দি বলে আমরা যাকে জানি, সেও কিন্তু একদম ভেতর থেকে খবর নিয়ে এই খবরটা আমাদের সামনে দিয়েছিল। তো ওটা কি ওনার বক্তব্য ছিল? না, এটা বক্তব্য ছিল টিনের। টিন যেটা ওদের বলেছে সেটাই ওরা বলেছে, কিন্তু তাদের তো মাথায় রাখা উচিত যে এই কথাগুলো আসলো কোন পরিপ্রেক্ষিতে। সন্দীপের সংসার জোড়া লাগানোর প্রচেষ্টার জন্য, যে জন্য কিনা চোপার বদ্দিও বলেছিল চোপা আর ওই বাড়িতে ফিরবে না, প্রদীপের জীবনটা অন্ধকার। সেটা কি ভিত্তিতে বলেছিল? এই টিনের কথা শুনে। টিন কাকে বলেছিল? এই সুতোকে তো মনে হয় ডাইরেক্টই বলেছিল। আর আমার মন যদ্দূর বলে এই চোপার বদ্দি খবরটা পেয়েছে, ওর যে বন্ধুর সঙ্গী ঢঙ্গি, ওই ঢঙ্গির কাছ থেকে খবরটা পেয়েছিল, তাই জন্যই বলে দিয়েছিল। যেভাবে শুনেছে যে না যাই হয়ে যাক ও আর ফিরবে না, সেই রকমভাবেই দর্শকদের কাছে প্রেজেন্ট করেছে। এটাতে দোষটা ওরকমভাবে দেওয়া যায় না, কিন্তু তারা তো জানে আজকের ডেটে দাঁড়িয়ে যদি তারা অস্বীকার করে, চোপার বদ্দি অস্বীকার করছে না, কিন্তু এই সুতো তো অস্বীকার করছে যে সংসার জোড়া লাগানোর সন্দীপ কোনো চেষ্টাই করেনি। আমরা বারবার করে কিন্তু আমরাও সেই পাখি পড়ার মতো সেই একই কথা বলেই যাচ্ছি। সেই জলপাইগুড়ির কাকুর কথা, জলপাইগুড়ির কাকুর আত্মীয় যাদবপুরের বাড়িতে গিয়ে সন্দীপের সেই একদম হেসে হেসে বলা যে কাকুর কাছ থেকে একটা ভালো ইঙ্গিত পাচ্ছি, হয়তো সব ঠিক হয়ে যাবে, দেখছি, অপেক্ষা করছি। সেই অপেক্ষার পরিণতি কি হলো না, একটা জঘন্য ধরনের একটা যে এমন একটা শর্ত যেটা জানেই যে এটা কোনোভাবে মানবে না, না মানার মতো করেই সেই শর্তটা দিয়েছে, না মানার মতো করেই শর্তটা দিয়েছে। আজকে যদি আপনি ধরেন আপনি সামনে একটা কাতলা মাছ রাখা আছে, আপনি জানেন সেই কাতলা মাছের দাম কত হতে পারে, কিন্তু সেটা মানে ওই কাতলা মাছ দেখিয়ে যদি কেউ ইলিশ মাছের দাম চায় আপনি কি দেবেন? আপনি তো জানেন। তো সেই জন্য এবার যদি তার বিক্রি করতে না হয় সে ওরকমই বলবে যে তুমি দিলে দাও, ইলিশ মাছের দাম দাও, তবে আমি তোমাকে কাতলাটা দেবো। তেমনি ওরকমই যে আমি সংসার করব, ঠিক আছে তাহলে তোমার মাকে ছাড়ো, তাহলে আমি সংসার করব। তো সেটাও যে তার ভেতরে যে কি রকম কোনো প্রি প্ল্যান ছিল কি না, সেটা সত্যি কথা বলতে সন্দীপদের পক্ষে তখনও বোঝা মুশকিল ছিল। আর আজকেও ডেটেও ওদের মনে যদি ওর প্রতি কোনো সন্দেহ থাকে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে যেটাকে বলে মানে হওয়ারই কথা, এটা হওয়ার কথা, এটা একেবারে যুক্তিসঙ্গত, তাই তো? তো যাই হোক, এখন যা এক একটা তথ্য আসছে, বাপরে বাপ, আমি শুধু ভাবছি যে এই যে এত সুন্দর বন্ধন, ये बंधन तो चूल का बंधन है যে হয়েছে, সেই বন্ধনে আর কারোর কিছু লাভ হোক না হোক, সবচেয়ে বেশি লাভবান হচ্ছে কে না এই সুতো। সে মিষ্টি মিষ্টি করে সমস্ত মানে এই যে কি আমাকে বলদি বলদি বলদা বলদা বলছে, মানে মজুমদার, সেই বলদি বলদি বলে ওর ভালোবাসা পেয়ে ওকে এমনভাবে এক্সপোজ করছে, মানে ওর কেটেও যাচ্ছে, ও বুঝতেও পারছে না, ওর রক্ত দেখেও বুঝতে পারছে না যে কেটে যাচ্ছে। প্রত্যেকের কাছে প্রমাণ করে দিল যে ওর কিন্তু পরকীয়া রয়েছে, মানে মিষ্টি করে করে ওই কাজলদানির কথাটা কিন্তু ওকে দিয়ে স্বীকার করিয়ে নিল যে হ্যাঁ এরকম সত্যি হয়েছে। সবচেয়ে বড় একটা আজকে তথ্য পেলাম, যেটা শুনে সত্যি আমার খুব খারাপ লাগছে। আজকে আমি অবশ্যই সন্দীপদের পুরো ফ্যামিলিকে, মানে সন্দীপের বাবা মা সবাইকেই একটা কথা বলবো যে আপনারা এটা কি করে পারলেন, কি করে অ্যালাউ করলেন? যেই চুনে আপনাদের মুখ পুড়েছে, একবার চুনে মুখ পুড়েছে, সেই জিনিস আপনাদের চোখের সামনে হচ্ছে অন্য আরেকজনের ফ্যামিলিতে, আপনারা কি করে এটা মানলেন? আমি আজকে শুনলাম যে প্রথমবার যখন তারাপীঠে গেছিল, যে সময় সারপ্রাইজ করে
এই যে মজুমদারকে দেখা গেছিল, তখন নাকি মজুমদারের সাথে এই সো কল তার যে কাজল কাজল নাম বলে সেও নাকি সাথে ছিল। এটা শোনা কথা, এটা শোনা কথা। তো এটা প্রমাণ না প্রমাণ আমি বলতে চাই না, আমি জানতে চাই না। যদি ভুল হতো তাহলে তো এতক্ষণে নিশ্চয়ই চিৎকার করে করে ফাটিয়ে দিত কে না মজুমদার, যে এই মিথ্যে কথা বলা হচ্ছে না, এরকম কিছু হয়নি। কিন্তু সে চুপচাপ রয়েছে, সে চুপচাপ রয়েছে, সে হাসছে। সে কিন্তু তার বহিনের সব ভিডিওই দেখছে, সেখান থেকে খুঁজে খুঁজে উত্তরও দিচ্ছে, কিন্তু এটা সে কোনো রকমভাবে বিরোধিতা করতে পারলো না যে না এটা মিথ্যে কথা। তার মানে সে স্বীকার করে নিল যে হ্যাঁ এটা সত্যি কথা, কারণ সেও জানে যে খবরটা সে সত্যিই পেয়েছে। মানে হয়তো সে সময় সন্দীপের সাথে আসানসোলওয়ালির কথা হতো, হয়তো সন্দীপই আসানসোলওয়ালিকে সবটা বলেছে। যেমন কিনা এই সুতো বলেছিল যে সন্দীপ নাকি আসানসোলওয়ালিকে বলেছে এর সম্পর্কে, মজুমদারের সম্পর্কে, যে জানো না কতটা ফালতু মহিলাও, ও যে কীরকম, কতটা ফালতু তোমরা জানো না, তুমি জানো না। তো সেক্ষেত্রে এখন তো সব দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে, প্রমাণ চাওয়ার কোনো দরকার নেই। ভিডিওর মধ্যে যা দেখছি শুনছি সেই অনুযায়ী কথা বলছি। তাহলে সেক্ষেত্রে সন্দীপকেও বলবো বা মেসমশাই আর শিলাদেবীকেও বলবো যে আপনারা কি করে এটা অ্যালাউ করলেন। সে আপনারা জানেন তার হাজব্যান্ডকে, সে তার হাজব্যান্ডকে ছেড়ে অন্য একজনকে সাথে নিয়ে আপনাদের সাথে একটা এরকম পবিত্র জায়গায় গেল, আপনাদের উচিত ছিল না ওকে অ্যালাউ করা। ও এবার ওর মতো করে যেত আলাদা ব্যাপার, কিন্তু আপনাদের এটা উচিত ছিল না। আর সেই সময় মনে আছে সেই যে কোথায় যেন জায়গাটা, মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে গিয়ে সেই পিকনিক খাওয়া দাওয়া, কারুর একজনের গলা পাওয়া যাচ্ছে, আমরা বলছিলাম যে এটা কে হতে পারে। এই যে বললো সন্দীপ বললো যে সাথে আরও অনেকে আছে, তো সেখানে একজন পুরুষের কণ্ঠ, তাহলে এবার তো পরিষ্কার বোঝা যাচ্ছে সেই পুরুষের কণ্ঠটা কে ছিল। যে সেই কষানো হচ্ছিল, খাসির মাংস কষানো হচ্ছিল, বোঝাই যাচ্ছে সেটা তাহলে কে ছিল। এরকম আরও একটা নাকি খবর দিয়েছে। তো আমি পুরো ভিডিওটা দেখিনি, সেটা নিয়ে পরে আলোচনা করব। কিন্তু আমি সত্যি কথা বলছি, এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগছে আর কষ্টও হচ্ছে যে আপনারা এটা, সন্দীপ বা সন্দীপের ফ্যামিলি, আপনারা এটাকে কি করে সাপোর্ট করলেন। আপনারা তো জানেন ওর হাজব্যান্ড কে, আপনারা মানে ভাবুন আজকে ওর হাজব্যান্ড, এটা মনে হলো না ওর হাজব্যান্ড যদি এটা জানতে পারে তাহলে তার কতটা খারাপ লাগবে। তো যারা কিনা এই পরকীয়া জ্বালায় জ্বলছেন নিজেদের বাড়িতে, তারা তার বাড়িতেই এরকমই একটা ঘটনা হচ্ছে, সেটাকে ঠিক মানে সমর্থন করছেন, তার সাথে রয়েছেন, সেই সময়ই কিন্তু বলে দেওয়া উচিত ছিল যে না এটা কোনো রকমভাবে সমর্থন করি না। তুমি কি হিসাবে তাহলে আমাদের যে বাড়ি ছেড়ে চলে গেছে আমাদের যে বৌমা, সেটা এখনো বৌমা এক্স, মানে তার সাথে আমার চলছে, আমাদের চলছে কি যেন বলে কেস খামারি সব হবে। হ্যাঁ, তো তাহলে তার সম্পর্কে এত কড়া কড়া ভাষায় তুমি কিভাবে কথা বলছো? এই যে মানে এত পরকীয়াটা, এত জঘন্য ব্যাপারটা কি করে বলছো? তুমি তো নিজে এটা জিনিসটা করছো, তার মানে তুমি কতটা বড় ভণ্ড। তো সেক্ষেত্রে ওর যদি মানে পরকীয়া, যেটা ও স্বীকারই করে নিচ্ছে, যেটা স্বীকার করে নিচ্ছে, যদি সেটা সত্যি থাকে তাহলে তার তো আরও ভালো করে টিনকে মানে সফটলি সুন্দর করে বোঝানো উচিত ছিল যে অবশ্যই ওর মেয়ের বয়সী, মেয়ের থেকেও ছোটো, সেক্ষেত্রে মা করে বোঝাতে পারতো মা এই জিনিসটা করো না, এটা করো না, এর কোনো ভবিষ্যৎ নেই। দেখবে হয়তো দুদিন ভালো লাগছে, কিন্তু তারপরে দেখবে এটা তুমি কন্টিনিউ করতে পারবে না। যেমনটা কিনা বুঝতে পারছি যে কিছুদিন আগে লাইভে বলছিল যে সব ছেড়ে ছুড়ে চলে যেতাম যদি ফোকলার মতো একজন কাউকে পেতাম, কিন্তু যাকে পেয়েছি তার হয়তো সংসার ছেড়ে সে আসবে না, তাই আমি একা আর গিয়ে কী করবো, সেই জন্য সংসারেই রয়ে গেলাম। তো এটা তো অ্যাডজাস্টমেন্ট নয়, এটা তো হচ্ছে কি বলবো, ওখান থেকে রিজেকশন পেয়েছে সেই জন্য। তো আজকে এখন মানে যেই সুতো দিনের পর দিন ওকে সবার সাথে শুইয়েছে, মানে এই মজুমদারকে সবার সাথে শুইয়েছে, সে এখন শরীর বর্জিত প্রেমের কথা বলছে যে বুঝতে পারছি তোর ওটা মানে শারীরিক প্রেম নয়, মানসিক প্রেম। তো মানসিক প্রেম তো ওকে এখন বলতেই হবে, কারণ ও তো এখন নগর কীর্তন করতে বেরোয়। মানে যদি ওর যুক্তি অনুযায়ী বরকে ছেড়ে কেউ যদি ব্যাগপত্র গুছিয়ে কোথাও যায় কয়েকদিনের জন্য, তার মানে সে নগর কীর্তন করতে যাচ্ছে। তো ও তো এখন দিনের পর দিন দেখেছি আমরা কারোর বাড়িতে যাচ্ছে, যার বাড়িটাকে কিনা ওই ক্লাব ঘর, নোংরামির আখাড়া এইসব বলেছিল, সেখানেই ও যখন উঠে গিয়ে এখন সুন্দর করে সময় কাটাচ্ছে। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যেহেতু এখন ওকে এই জিনিসগুলো করতে হবে, সেই জন্যই মজুমদারের কি হলো, শারীরিক থেকে প্রেমটা মানসিক হয়ে গেল, প্লেটনিক লাভ হয়ে গেল। বাহ, ক্যা সিন হ্যাঁ। একে অপরের
জাস্ট নোংরামিগুলো ঢাকবে বলে সবাই সবার সাথে এখন এইরকম করছে। হ্যাঁ, সব এইগুলোকে হচ্ছে ইন্টু কুলু। তো যাই হোক, এবার চলে আসি প্রমাণ সম্পর্কে আরও একজনের কথায়, সেটাকে ডিম্পা। তো ডিম্পা বলেছে যে আচ্ছা, আজকে তুমি আমার কাছ থেকে প্রমাণ চাচ্ছ, ইপু দিদি তুমি আজকে আমার কাছ থেকে প্রমাণ চাচ্ছ, কিন্তু তাহলে তখন কেন প্রমাণ চাওনি যখন আমি বলেছিলাম যে এই সুতোর কথা, সুতোর যে এক আত্মীয়, সে মানে ও যে কি করেছিল, পাড়ায় লোকজন জড়ো করেছিল, হেন তেন যে করেছিল, তখন কেন প্রমাণ চাওনি? ভুল করছো ডিম্পা। বলে দিই, আমি তো পুরো জায়গার নামও জানি। তোমাকে যে খবরটা দিত যে আত্মীয় কোন নিকেতনে থাকে, আমি তো সেটাও জানি। কোথা থেকে জানলাম? তোমার কাছ থেকেই তো জেনেছি। তোমার কথায় অন্ধের মতো বিশ্বাস তো করিনি, কারণ আমি ভালো করে জানতাম যে তুমি যে তোমার বাচ্চাকে কিনা পিষে দিতে চেয়েছিল, তার সম্পর্কে তুমি কতটা সত্যি বলছো, কতটা মিথ্যা বলছো, আমার সেটা বিচার করার দরকার ছিল একটু। সেই জন্য ভালো করে দেখো, তুমি তোমার ভিডিওর মধ্যেই বলেছো যে আমি ভিডিও করেছিলাম, কিরে তোর সম্পর্কে কী সব শুনছি, তো কারোর সাথে সম্পর্কে কিছু শুনছি সেটা কাউকে জিজ্ঞাসাই করতে পারি যে তোর সম্পর্কে কি শুনছি, তার মানেই যে সেটা সত্যি আমি মেনে নিইনি। তবে হ্যাঁ, যেভাবে বলেছিলে তুমি, সেক্ষেত্রে অবিশ্বাসের জায়গাটা কমই ছিল, কিন্তু কথাগুলো বিশ্বাস কখন করেছি জানো? শিল মোহর কখন পড়েছিল? তোমার প্রমাণে তুমি তো নিজেই আমাকে বলে দিয়েছো কে বলেছে না বলেছে, তা সম্পূর্ণ তুমি আমাকে বলে দিয়েছো। তা কে বললো আমি প্রমাণ চাইনি? হ্যাঁ, সেটা পাবলিক হয়নি হয়তো, কিন্তু প্রমাণ তো তুমি আমাকে বলেইছো, কোথা থেকে জানতে পেরেছো। তো অবশ্যই সে যদি না বলে, সে কোথায় থাকে, কীরকম তার সাথে সম্পর্ক, সব যখন বলে দিচ্ছ, তাহলে আর আমি কি প্রমাণ চাইব, তাই না? তো এবার চলে আসি। তো সেক্ষেত্রে তুমি এই যে কিছুদিন আগে যে আমাকে বললে যে একজন নন্দাই নাঙ্গি বলে, তুমি কি তার কাছে প্রমাণ চেয়েছো? একটুখানি চুপি করে তুমি চেষ্টা করেছো? না করোনি, কারণ এখন তোমার ওটা আমাকে দিয়ে বলতে হবে, আমাকে হার্ট করতে হবে, সেই জন্যই তুমি বলছো। বলে যাও, আমার আপত্তি নেই। তো এই যে কথাটা, এই যে কথাগুলো ওর সম্পর্কে বলা হয়েছে, তার মধ্যে শুধুমাত্র ও যে পাড়া জড়ো করেছে কিছু একটা ঢেলে, সেইটা আমি তোমার কথায় বিশ্বাস করেছিলাম যে এটা হতে পারে। তারপর ওই যে আর কি গালে চড়ের দাগ বসিয়েছিল, সে খুদ তোমাকে বলেছে, তাহলে সে তো সত্যি কথাই বলবে, তুমি যেহেতু তার নাম ধাম সমস্ত কিছু বলে দিচ্ছ, তাই না? তো আরেকটা জিনিস সেটা আমি বিশ্বাস করেছি অবশ্যই এই চঞ্জয়ের কথায়, কারণ সেটা ওর একদম মানে কি বলবো, কাছের লোকের কাছ থেকেই স্ট্যাম্প করেছে, যে কিনা বলেছে যে যখন ও ওর হাজব্যান্ডের সাথে খুব একদম ইন্টিমেট সময়, সেক্ষেত্রে সেই ইন্টিমেট সময়টাকে উপেক্ষা করেও সে চঞ্জয়ের ফোনটা ধরেছে, অথচ দুপুরবেলা কোনো এক সময়, সে সময় ও ফোন ধরেনি বা বলেছে যে আমি এখন ফোন ধরতে পারবো না, আমার ভাগনা এসছে। তো তার মানে এটা দিয়েই তো দুয়ে চার করা যায় যে এত ইম্পর্টেন্ট, কোনটা বেশি ইম্পর্টেন্ট। বরের সাথে সেই সময় ফোনটা কেটে দিলেও হতো, যে আমি পরে করে নিচ্ছি, আমি যেটা করছি সেটাতে এখন মনোযোগ দিই, সেটা হয়ে যাবে, তারপর আমি ফোন করবো। আর এখানে যখন দুপুরবেলা কেউ এসছে, আর ফোন এসছে, 2 মিনিট কথা 4 মিনিট কথা একটুখানি কথা বলে সে তার সাথে চুপটা করে তারপর তার সাথে কথা বলা যায়, এত ইম্পর্টেন্ট তো কোনো ব্যাপার নয়, কারণ ট্রেন ছুটে যাচ্ছে না তো, তাই না? তো এই সব কথাগুলো বলে বুঝেই মানুষ কি করে, একটা সিদ্ধান্তে আসে। তো নিজের কাছের মানুষের কাছ থেকেই আমি ময়ে বিষয়টা আর কি বিশ্বাস করেছি। আর তুমি যেটা বলেছো সেটা বিশ্বাস করেছি অবশ্যই। তুমি যখন বলে দিয়েছো যে বলেছে সে কোথায় থাকে, কোথায় কি করে, সমস্ত কিছু বলেছো, তাই জন্যই বিশ্বাস করেছি। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো যাই হোক, এখন মানে কত বড় বলো তো, বলবো না ওকে, কত বড় মানে কি বলবো, ওই যে সুতো নাম দিয়েছিল না ওর হাজবেন্ডকে, হাফ। তো ওই হাফের পরে যেটা বসিয়েছিল, জি দিয়ে শুরু, ইউ দিয়ে শেষ, বন্দুক করে ও অ্যাকচুয়ালি সেটা, যেখানে দিনের পর দিন ও বেরোতো বলেই, নোংরামি করতে বেরোতো, এটা বলতো, আজকে সে যখন বেরোচ্ছে, আজ ওর মুখে আর কিছু বলার নেই, মুখে কুলু। অবশ্য সেও জানে যে যেটা বলেছিল, যে অ্যালিগেশনটা দিয়েছিল, সেটা সত্যিই দিয়েছিল, সত্যিই সে সেরকম কিছুই করতে গেছিল। তো এরকম প্রচুর 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 সব প্রমাণ তথ্য উঠে আসছে ওর বিরুদ্ধে। তো যাই হোক, আজকে দেখলাম একজনের কমিউনিটি, মানে ওই যে পাশের দেশের অনুজা, সেই আমি যেই মানে স্ক্রিনশটগুলো দিয়ে সবাইকে দেখিয়ে দিলাম যে ও আমাকে চঞ্জয়ের বইয়ের পেছনে লাগিয়েছে, সেগুলো ও আবার উল্টে দিয়েছে। তো আমি তো সেগুলো সব
মানে পরিষ্কার বলেই দিয়েছি যে হ্যাঁ, আমাকে বলছে যে তুমি খোঁজ খবর নাও, নিশ্চয়ই খোঁজ খবর নিয়ে তাকে আমি বাড়িতে এনে ডেকে মিষ্টি খাওয়াবো না, খোঁজ খবর নেব, নিয়ে পুরো তথ্যগুলো নিয়ে দর্শকদের সামনে ভিডিওর মাধ্যমে ছড়িয়ে দেবো, সেটাই তো ওর বক্তব্য ছিল, তাই তো? কিন্তু আমি কি বললাম যে না, ভিডিওর মধ্যে যেটা দেখা যাচ্ছে না, আমি জানলেও সেটা বলবো না, আমি যদি কোনোভাবে জানিও আমি বলবো না। সবচেয়ে বড় কথা, প্রমাণ তো এখানেই যে তাও ওর বইয়ের সম্পর্কে কোনো কথা বলছে, কিন্তু আমি আজ পর্যন্ত ওর বইয়ের ওই শুধুমাত্র ওর অসাবধানতায় যে ওর বউয়ের কিছু দেখা গেছিলো সেটার জন্য ওকে বলেছি, ওর বউকে কিচ্ছু বলিনি। হ্যাঁ, বাদবাকি প্রশ্ন সবাই যেটা করেছে, যে এটা সেই প্রশ্নটা আসেই যে এত কম যার ইনকাম তারা এরকম লাইফস্টাইল কি করে করছে, এত বড় বাড়ি কি করে করছে। ভাই, এখন আজকের ডেটে দাঁড়িয়ে একটা সরকারি কর্মচারীও কিন্তু ওই রকম বাড়ি খাড়া করতে পারবে না, তাহলে নিশ্চয়ই তার অন্য কোনো সোর্স অফ ইনকাম রয়েছে, কারণ তার ইউটিউব থেকে কি ইনকাম হয় সে তো আমরা খুব ভালো করেই দেখতে পাচ্ছি। তাহলে এই কথাগুলো তো আসা স্বাভাবিক। ও যখন মানুষের সত্যের পথে থেকে যদি সত্য উদ্ঘাটন করে, তাহলে ওরও তো উদ্ঘাটন হবে, তাই না? ওরও তো সত্য উদ্ঘাটন হবে। তো সেক্ষেত্রে অবশ্যই যে আমার মেয়েকে নিয়ে, আমার বরকে নিয়ে, আমার নন্দাইকে নিয়ে এত নোংরা নোংরা কথা বলেছে, তার বইয়ের যদি কোনো ডার্ক সিক্রেট বেরিয়ে আসে তাতে আমার কষ্ট কেন হবে? আসা তো দরকার না, সবারই জানা দরকার। সেই জন্যই বলেছিলাম তুই বার কর, তুই দেখা সবাইকে, কারণ ওর সম্পর্কে, ওর বাচ্চার সম্পর্কে যখন এত কথা বলছে, তাহলে ওরও দেখিয়ে দেওয়া উচিত আমি আমার যা করেছি একদম ঠিক করেছি। মিথ্যে কথা বলা হচ্ছে যে আমি ওকে ওর পেছনে লাগিয়েছি, ওই আমাকে ওর পেছনে লাগাতে চেয়েছিল, আমি বলেছি না আমি লাগবো না, তুমি ভাই নিজে ডাক। সেখানে আমি ওকে নির্দেশ দিইনি, ও আমাকে আগে নির্দেশ দিয়েছে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, এরকম প্রচুর অনেক তথ্য বেরিয়ে আসছে, আর আজকে এখন এই মজুমদার হাফ জিএন সে কিচ্ছু করতে পারছে না, সে সমস্ত কিছু মানে অন্যকে ছোট করতে গিয়ে, অন্যের চরিত্রে দাগ লাগাতে গিয়ে সে যে নিজের চরিত্রটা কিভাবে সবার সামনে মেলে ধরলো সে নিজেও বুঝতে পারছে না। আজকের ডেটে দাঁড়িয়ে এই টিমকে বলা ওর প্রত্যেকটা কথা কিন্তু পুরোপুরি অবান্তর মনে হওয়া উচিত। যাদের মাথায় বুদ্ধি আছে সেসব বুদ্ধিমান মানুষদের, সেসব বুদ্ধিমান দর্শকদের কাছে ওর যা ও বলেছে, টেপি বলে বলুক, গামলা বলে বলুক বা যাই বলুক, যাই বলেছে সব কিন্তু ফালতু বলেছে, যে কিনা নিজে এই জিনিসগুলো করছে। তো যাই হোক, এবার চলে আসি আরেকটা লাস্ট এই ভিডিওর মধ্যে এটাই লাস্ট পয়েন্ট বলবো, যে বাচ্চার বয়স নিয়ে, মানে এই যে পরকীয়াটা ডিপেন্ড করে বাচ্চার বয়স নিয়ে। তো সেখানে এই মজুমদার বলেছে যে আমার বাচ্চা 12 পাস করে গেছে, কলেজে চলে গেছে, তারপর গিয়ে আমি অন্য আরেকজনকে খুঁজেছি। তো এটাই তো আমরা তো সবচেয়ে বড় অবজেকশন দিই, যে তুমি যদি তোমার ম্যারেজে আনহ্যাপি থাকো, তোমার যদি হাজব্যান্ড তোমার সময় দিচ্ছে না, হাজব্যান্ড তোমাকে কেয়ার করছে না, যে কোনো রকমভাবে তুমি যদি লোনলি ফিল করছো, তাহলে তোমার কি উচিত? হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত। তুমি ডিভোর্স দাও, দিয়ে তারপর অন্য আরেকজনের সাথে তোমার জীবনটা চিন্তা করো। কিন্তু ওর ডিভোর্স দেওয়ার মুরদ নেই, তাই জন্য কি না, মুরদ থাক বা না থাক, ও মনে করেছে যে ঠিক আছে হাজব্যান্ড তো যেটা দিচ্ছে না, তাহলে আমি যাই গিয়ে অন্য জায়গা থেকে সেটা পূরণ করি। তো সেক্ষেত্রে বাচ্চার বয়সের কথা বলছে, তাহলে যদি বাচ্চার বয়সের কথাই বলি, তাহলে এই যে সুতো বলছে যে বাচ্চার বয়স দিয়ে কি আছে, সে বড় হয়ে যাক বা ছোট হয়ে যাক, বাচ্চা তো বাচ্চাই। মানে এই যে আসানসোলবালি তার যে 1.5 বছরের বাচ্চাকে রেখে ওই জিনিসগুলো করেছে, ও সেটাকে সাপোর্ট করছে যে বাচ্চা আছে তো কি আছে, সেটা কোনো ব্যাপার না, তোরও বাচ্চা তোর কাছে যা, ওর বাচ্চাও তার কাছে তা। কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে গিয়ে বাচ্চার বয়সটা ম্যাটার করে। এটা বাচ্চা যে বড় করেছে সেই বুঝতে পারবে, যে আমাদের বাচ্চা যখন জন্মায় যত ছোট থাকে আমাদের প্রতি তাদের সে ততটাই ডিপেন্ডেন্ট, যত বড় হতে থাকে সে আমার প্রতি আর ডিপেন্ডেন্ট নই। মা রয়েছি সব, যে কোনো ছোটোখাটো বিষয়ে কোথাও আটকালেই সেই মাকেই প্রয়োজন পড়বে। কিন্তু আগে যেরকম ডাইপার চেঞ্জ করার জন্য প্রয়োজন পড়তো, ঘন্টায় দুধ খাওয়ানোর জন্য দরকার পড়তো, বা জামা কাপড় চেঞ্জ করানোর জন্য পড়তো, সেইটা আর পড়বে না। তার তখন শুধু আমাদের গাইডেন্স প্রয়োজন, যে আমরা একটা কোথাও আটকে গেছি, একটা গাইড করে দিল, সে পড়াশোনার ক্ষেত্রে হোক, যাদের বাবা মারা সেরকমভাবে পড়াশোনা জানে, তারা তাদের একদম বাচ্চারা যখন অনেক উঁচু ক্লাসে পড়ে যায় তার সত্ত্বেও তারা পড়াতে পারে, বা অনেকে আছে পড়াশোনা না, তুমি আমাকে গাইড করে দাও, আমাকে আমি এই জায়গাটা আটকেছি, তুমি আর গাইড করে দাও, সেক্ষেত্রে সেক্ষেত্রে বাচ্চার বয়সটা অবশ্যই ম্যাটার করে।
অবশ্যই ম্যাটার করে, কারণ যে বয়সে বাচ্চাকে মায়ের সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে গিয়ে মানে অ্যাটলিস্ট ও যেটা বলছে না বাচ্চার 12 হয়ে গেছে, ও একটা জায়গায় পড়ে গেছে, হ্যাঁ এটা আমি মানছি, এটা আমি সমর্থন করছি যে এটা সত্যি কথা, যে ওর বাচ্চার আর এই আসানসোল বালির বাচ্চার যতটা তার মাকে দরকার, বা আমাদের সোনা বাবার যতটা তার মাকে দরকার ততটা দরকার ছিল না, কারণ সে পড়াশোনা করতে এখন বাইরে চলে গেছে। কিন্তু তার সত্ত্বেও এটা এই পরকীয়ার এই জিনিসটাকে কিন্তু সমর্থন করা যায় না, যে বাচ্চা বড় হয়ে গেছে বলেই তুমি তোমার হাজব্যান্ড যা করছে তুমিও সাথে সাথে এরকম করছো, এটা করার দরকার। কিন্তু ডিভোর্স নিয়ে নাও, নিয়ে যা কিছু করো, এটাই তো বলেছি নাকি? তাহলে ও নিজের কথা কি মানে তাতে কি ও ছিল? ও যা যা বলেছে ওর টেপিকে, ও কি সেগুলো করেনি? তাহলে টেপিরও কিন্তু ভীষণ তার বাচ্চার কাছে থাকার দরকার ছিল, আসানসোল ভ্যালিরও তার বাচ্চার কাছে ভীষণ দরকার ছিল। এবার আসি আরেকজন যে হচ্ছে ঝিমি সাহা। তো ঝিমি সাহার বাচ্চাকেও কিন্তু ঝিমি সাহা মোটামুটি একটা জায়গায় তৈরি করে দিয়েছে, যেখানে আর কি, তবে বয়সটা এমন ছিল, আমি জানি না এক্স্যাক্টলি কোন বয়সে ছেড়েছে, যদি বয়স সন্ধির সময় হয় তাহলে তো আমি বলবো তারও তার মাকে ভীষণভাবে প্রয়োজন ছিল, কারণ সেই সময়টাই একটা মেয়ে সবচেয়ে বেশি বিপথে যেতে পারে, সবচেয়ে বেশি তার সাথে বিপদে মানে যেতে পারে, সবচেয়ে বেশি সে বিপদে পড়তে পারে, আস্তে আস্তে বড় হচ্ছে, বুঝতে পারছেন না বয়স সন্ধির ব্যাপারটা। সেই সময় ধরুন পিরিয়ডস হয়েছে বা কিছু, সেগুলো তো সে তার মায়ের সাথে শেয়ার করবে। তো এক্স্যাক্টলি জানি না ও কোন বয়সে বাচ্চাকে ছেড়ে এসছে, কিন্তু যে বয়সেই হোক না কেন আসল এটাই হওয়া উচিত যে ডিভোর্স দাও, দিয়ে আলাদা হয়ে তারপর যা খুশি তাই করো, এটাই অ্যাকচুয়াল হওয়া উচিত। কিন্তু এখানে দেখা যাচ্ছে সেরকম কিছুই হয়নি। তো এই যে আসানসোল বালি বলুন বা ঝিমি বলুন, দুজনেই কিন্তু সন্দীপকে চিট করেছে। এরা দুজনেই যদি আগের থেকে ও বলেই দিত যে আমার, দুজনেই যদি বলতো যে একজন মানে ঝিমি যদি বলতো যে আমার না আগে বিয়ে হয়েছিল, আমার একটা বাচ্চা আছে, হ্যাঁ যদি বলতো, হয়তো সন্দীপ তার সাথে কথাই বলতো না। আর সেম এই আসানসোল বালিও যদি বলতো আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা ছোটো বাচ্চা আছে, হয়তো সন্দীপ তার সাথে কথাই বলতো না। তাহলে এই বিষয়টাই আসতো না যে কে কোথায় গিয়ে ডান্সিং কার করেছে বা কিছু করেছে। অ্যাকচুয়ালি তো এই দুটো মেয়ে সন্দীপের সাথেই চিট করেছে। তারা নিজেদের আইডেন্টিটি, নিজেদের সব কিছু লুকিয়ে স্বার্থের জন্য সন্দীপের সাথে মিশেছে। এটা কিন্তু একদম সত্যি কথা, এর চেয়ে বড় কথা আর হয় না, তাই না? তো যাই হোক, এখন মানে এই মজুমদারকে চারদিক দিয়ে লোকে ধুয়ে দিচ্ছে, তার চরিত্রের পুরো চচ্চড়ি করে দিচ্ছে, কিন্তু সে কিচ্ছু বলতে পারছে না। বহিন করছে, বহিন করে তো একদম আচ্ছা করে মানে বস্ত্রবিহীন করে দিল, পুরো বস্ত্রবিহীন করে পুরো সবাইকে বলে দিল যে ও তারাপীঠে সাথে করে নিয়ে গেছে। এরকম আরও অনেক তথ্য নাকি আছে, তো সেই ভিডিও আমার দেখা হয়নি। শুনলাম চঞ্জয়ের ভিডিওতেও চঞ্জয় সেরকম কিছু একটা ইঙ্গিত দিয়েছে, তো সেটা শুনেও নিশ্চয়ই ভিডিও করব। আমার এখানে ভাই একটাই বক্তব্য, কারোর আমি সাপোর্টে নই, কারোর বিপক্ষে নেই। যার ভিডিও দেখবো, যেটা মনে হবে আমার পিওর কন্টেন্ট, আমার দর্শকদের কাছে আমার কন্টেন্ট পৌঁছে দেওয়ার কথা, আমি সেইভাবেই কথা বলবো, সেইভাবেই ভিডিও করব, কারোর সমর্থনে নয়, ঠিক আছে? তো এই হচ্ছে আসল কথা। সন্দীপেরও যেমন দেখুন, আমার জিনিসটা ভালো লাগলো না, আমি কিন্তু সঙ্গে সঙ্গে বললাম, তখন যদি জানতাম তখনই বলতাম যেটা তোমরা কি করে করলে, তোমার সাথে যেই অন্যায়টা হয়েছে তুমি দেখছো, সেই অন্যায়টাই তোমার সাথে যে রয়েছে সে অন্যের সাথে করছে, তোমার তো তখনই তার সাথে সম্পর্ক ছিন্ন করে নেওয়া উচিত ছিল, যে না এটা সমর্থন করতে পারলাম না, আমরা এই জ্বালায় জ্বলছি, ঠিক আছে? যাই হোক, এই বলে ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে। টাটা।